নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বিকজ ভালো তো আমাদের থাকতেই হবে, ভবিষ্যৎ গড়ার জন্য এই মুহূর্তেই তো আমাদের স্ট্রাগল করার সময়। আর রাইস এডুকেশন সব সময় রয়েছে আপনাদের পাশে। চেতনা টিভিতে স্বাগত, আমি স্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আজ রাইস অনলাইন ক্লাসে আপনাদের জন্য থাকছে কেমিস্ট্রি ক্লাস। আমাদের সঙ্গে রয়েছেন রাইস এডুকেশনের টিচার অনির্বাণ রায়। স্যার আপনাকে স্বাগত। স্যার কেমিস্ট্রি পড়বো, কিন্তু কোন পার্টে থাকবো আজকে? আজকে আমরা কেমিস্ট্রির যে পার্টটাকে নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং। আমি এর আগেও কেমিক্যাল বন্ডিং এর বেশ কিছু সেশন নিয়েছি, আজকে পার্ট 3 এবং লাস্ট সেশন এটা আমাদের। ওকে স্যার, তাহলে আমরা ক্লাসে চলে যাই। একদম একদম। তো দেখো বন্ধুরা, আমরা কেমিক্যাল বন্ডিং এর আলটিমেটলি যে পার্টগুলো পড়েছি এবং সেখান থেকে কি কি ডিসকাশন করেছি তার একটা জাস্ট একটা চার্ট আমি তৈরি করব, যেটা করলে পরে বুঝতে পারবে যে আমাদের পরীক্ষার জন্য আলটিমেটলি এসএসসি বলো, পিএসসি বলো বা ইউপিএসসি ওরিয়েন্টেড যে পরীক্ষা হয় সেখানে কেমিক্যাল বন্ডিং থেকে আমাদের কোন কোন জায়গাটাকে হাইলাইট করে পড়তে হচ্ছে। তো দেখো, আমরা ফার্স্ট কেমিক্যাল বন্ডিং এর যেদিনকে পার্ট 1 ক্লাস আমরা করলাম, সেই পার্ট 1 এর মধ্যে আমরা ডিসকাস করলাম কি কি, দ্যাট ইজ দ্য ইন্ট্রোডাকশন পার্ট। ফার্স্ট আমরা যেটা ডিসকাশন করেছিলাম সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট নিয়ে, যে ওয়াই কেমিক্যাল বন্ডিং, কেমিক্যাল বন্ডিংয়ের কারণটা কি, সেই কেমিক্যাল বন্ডিংয়ের সমস্ত ইন্ট্রোডাকশন পার্ট এবং সেখান থেকে কি কি কোশ্চেন আসে সেগুলোকে আমরা পড়েছিলাম। সেকেন্ড আমরা পড়েছিলাম হচ্ছে দ্যাট ইজ দ্য ভ্যালেন্সি কনসেপ্ট। এই যে ভ্যালেন্সি কনসেপ্ট, এখান থেকে আমরা পড়েছিলাম আলটিমেটলি পরীক্ষায় কি কি কোশ্চেন আসে এবং একটি এলিমেন্ট দিয়ে দিলে সেই এলিমেন্টটি মেটাল না নন মেটাল না জানা সত্ত্বেও আমরা সেখান থেকে ভ্যালেন্সি ক্যালকুলেট করে কিভাবে তার একটা ফর্মুলা প্রেডিক্ট করতে পারি, সেটার অক্সাইড ফর্মুলা কী হবে, তার ক্লোরাইড ফর্মুলা কী হবে, এগুলোকে আমরা ডিসকাস করেছিলাম। 3 নম্বর আমরা এই পার্টে ডিসকাস করেছিলাম দ্যাট ইজ আ আয়ন কনসেপ্ট। দ্যাট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, আয়ন কনসেপ্ট, যে ক্যাটায়ন এবং অ্যানায়ন, এই ক্যাটায়ন এবং অ্যানায়ন কিভাবে তৈরি হয়, আলটিমেটলি কে এর জন্য রেসপন্সিবল, সেগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। এবং এই পার্ট 1 থেকে পড়াশোনা করার পর বুঝতে পেরেছিলাম যে ইলেকট্রন ইজ আ রেসপন্সিবল ফান্ডামেন্টাল পার্টিকেল ফর দিস কেমিক্যাল বন্ডিং। এই কেমিক্যাল বন্ডিং করার জন্য ইলেকট্রনটাই হচ্ছে মেন আলটিমেটলি আমাদের দরকার ফান্ডামেন্টাল পার্টিকেল হিসাবে। পার্ট 2তে আমরা যেটা পড়াশোনা করেছিলাম সেটা হচ্ছে সমস্তটাই হচ্ছে টাইপস অফ বন্ডিং। আমাদের ক্ষেত্রে কতগুলো বন্ডিংকে আমরা পাই, সেই টাইপস অফ বন্ডিংগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখান থেকে পরীক্ষায় কি কি কোশ্চেন আসে সেইগুলোকে নিয়ে ডিসকাস করেছিলাম। তো দেখো, এই যে টাইপস অফ বন্ডিং আমরা পড়াশোনা করলাম লাস্ট দিন পার্ট 2তে, তো সেখানে আমরা শেষ করেছিলাম কোঅর্ডিনেট বন্ড অর্থাৎ ডেটিভ বন্ডকে নিয়ে, যেটাকে বলেছিলাম দ্য স্পেশাল টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড। সেখানে এসে আমরা শেষ করেছিলাম। তো তোমাদের কাছে এক্সাম্পল দিয়েছিলাম একটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, যে আমরা এই টাইপস অফ বন্ডিং এর ক্ষেত্রে জেনারেলি দুটো টাইপ বলি কেমিক্যাল বন্ডিং এর। একটিকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ড বলতে পারো, একটিকে আমরা বলি হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। এইবার এই ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ড, এটা পড়তে গিয়ে এর সমস্ত প্রপার্টিসগুলো আমরা পেয়েছিলাম, যে এখানে একটি পার্ট ক্যাটায়ন থাকবে, একটি পার্ট অ্যানায়ন থাকবে। কখন ক্যাটায়ন তৈরি হয়, কখন অ্যানায়ন তৈরি হয়, সেটা আমরা এই আয়ন কনসেপ্ট করতে গিয়ে পড়েছিলাম, যে ইলেকট্রন আলটিমেটলি গেনের মাধ্যমে কি তৈরি হচ্ছে, ইলেকট্রন লসের মাধ্যমে কি তৈরি হচ্ছে। এবার সেখান থেকে যে প্রপার্টিসগুলো পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে এই ক্যাটায়ন এবং অ্যানায়ন কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে যুক্ত হয়ে আয়নিক ক্রিস্টালটা তৈরি করে থাকে। আমরা পড়েছিলাম কোভ্যালেন্ট বন্ডের কথা। কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সমস্ত নন মেটাল যারা অর্থাৎ অধাতু, তারা আলটিমেটলি কোভ্যালেন্ট বন্ডটা তৈরি করে থাকে। এখানে কিন্তু কোনো মেটালের গল্প নেই, এখানে টোটালটা হচ্ছে নন মেটাল কনসেপ্ট। এবং তোমাদের দেখিয়েছিলাম যে কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে আমরা জেনারেলি দুটো টাইপ পাই, একটিকে আমরা বলি পোলার কোভ্যালেন্ট বন্ড, একটিকে আমরা বলি নন পোলার কোভ্যালেন্ট বন্ড। পোলার কোভ্যালেন্ট বন্ড আমি দেখিয়েছিলাম সেখানে সমস্ত নন আইডেন্টিক্যাল নন মেটালরা থাকবে, আর নন পোলার কোভ্যালেন্ট বন্ড সেখানে আলটিমেটলি থাকবে হচ্ছে সমস্ত আইডেন্টিক্যাল নন মেটাল যারা, তারা। কিরকম ব্যাপারটা ছিল, ধরো সাপোজ ক্লোরিন এবং ক্লোরিন, এই দুটো ক্লোরিন যখন একে অপরের সাথে কম্বাইন করছে তৈরি করছে Cl2, তার মানে দুটো ক্লোরিন অ্যাটম সেম, আলটিমেটলি তারা তৈরি করছে কি নন পোলার কোভ্যালেন্ট বন্ড। O প্লাস O, H প্লাস H, এইরকম ধরনের সেম নন মেটাল যখন একে অপরের সাথে যুক্ত হয়ে বন্ড তৈরি করছে তখন সেগুলোকে আমরা বলছি নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। কিন্তু যদি সেগুলো ডিসিমিলার হয়, যদি সেগুলো নন আইডেন্টিক্যাল হয়, সাপোজ ধরো হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিনের হচ্ছে বা হাইড্রোজেনের সঙ্গে ফ্লুরিনের বন্ড হচ্ছে, আলটিমেটলি সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। এবং এই পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড বলার কারণটা কি ছিল তোমরা মনে করে দেখো, বলেছিলাম সেখানে একটা পোল জেনারেট করেছিল। ওয়াই? তার কারণ সেখানে একটা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আমরা পেয়েছিলাম। সাপোজ ধরো আমি একটু মনে করার জন্য তোমাদের বলি, আমি যদি এক্সাম্পলটা HCl নিই, তাহলে এই HCl এর মধ্যে আমরা বলেছিলাম যে এই ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি আলটিমেটলি হাইড্রোজেনের থেকে বেশি।
যার ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ তড়িৎ-ঋণাত্মকতা যার যত বেশি হবে সে তত বেশি বন্ড পেয়ার ইলেকট্রনকে নিজের কেন্দ্রের দিকে টানতে শুরু করবে। তাহলে আমি বলতে পারি এই ক্লোরিন তার ইলেকট্রোনেগেটিভিটি হাই হওয়ার জন্য আলটিমেটলি এই অঞ্চলে যে বন্ড পেয়ার ইলেকট্রনটা আছে সে তার নিজের কেন্দ্রের দিকে টানছে। যখন নিজের কেন্দ্রের দিকে টানছে আলটিমেটলি সেই অঞ্চলটাতে ইলেকট্রনের ডেনসিটি বৃদ্ধি পাচ্ছে। ইলেকট্রনের ডেনসিটি যত বৃদ্ধি পাচ্ছে সেখানে একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ সৃষ্টি হচ্ছে। আর এই বন্ড পেয়ার ইলেকট্রন সরতে সরতে ক্লোরিনের দিকে চলে যাওয়ার জন্য হাইড্রোজেন অঞ্চলটাতে ইলেকট্রনের একটা ডেফিসিয়েন্সি সৃষ্টি হয়। আর সেই ডেফিসিয়েন্সির জন্য হাইড্রোজেন বাধ্য হয়ে শো করে একটা পার্শিয়াল পজিটিভ চার্জ। তাহলে দেখো এরা নন মেটাল হওয়া সত্ত্বেও, এরা নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে বন্ড করা সত্ত্বেও এই ইলেকট্রোনেগেটিভিটির জন্য আলটিমেটলি আমরা এখানে একটা পার্শিয়াল পজিটিভ চার্জ এবং একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ জেনারেট করতে পারলাম, অর্থাৎ দুটো অপোজিট পোল জেনারেট করতে পারলাম। তাই এদেরকে আমরা বলি এক কথায় পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। আজকে আমরা পড়ব এর কিছু ভ্যারিয়েশন, এর কিছু ডিভিয়েশন, এগুলো সম্পর্কে আজকে আমাদের পার্ট 3 ক্লাস থাকবে। এগুলো সম্পর্কে আমরা ডাইপোল মোমেন্ট সম্পর্কে জানবো, আমরা হাইড্রোজেন বন্ডিং সম্পর্কে জানবো। এগুলো সমস্তটাই থাকবে আজকের সেশন পার্ট 3-তে। আমরা বলে রাখি এই টাইপস অফ বন্ডিং এর আয়নিক বন্ড এবং কোভ্যালেন্ট বন্ডের পাশাপাশি জেনেছিলাম কোঅর্ডিনেট বন্ডের কনসেপ্ট, যে দিস ইজ আ স্পেশাল টাইপ অফ কোভ্যালেন্ট বন্ড। এবং সেখানে বলেছিলাম যে এই কোভ্যালেন্ট বন্ডটার যে স্পেশাল ক্রাইটেরিয়া সেটা কি না, ইলেকট্রন ডোনেট করে দেয়, লোন পেয়ার ইলেকট্রনকে ডোনেশন করে। আর এই লোন পেয়ার ইলেকট্রন ডোনেশনের মাধ্যমে যখন কোনো বন্ড তৈরি হয় তখন আমরা তাকে বলি হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। তো তোমাদের একটা এক্সাম্পল আমি দিয়েছিলাম যে যখন আয়নিক বন্ড এবং কোভ্যালেন্ট বন্ড আমরা কমপ্লিট করলাম সেখানে একটা এক্সাম্পল আমি বলেছিলাম যে গিভেন এক্সাম্পল ওয়্যার বোথ আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ড ইজ প্রেজেন্ট। আমরা একটা এক্সাম্পল দাও যেখানে আয়নিক বন্ড কোভ্যালেন্ট বন্ড দুটোই আছে। এবং মনে করে দেখো স্টুডেন্ট, আমি তোমাকে এটাও বলেছিলাম যদি কোশ্চেনটা পরীক্ষায় 100 বার আসে তার মধ্যে 99 বার আমরা অপশনে পেয়েছিলাম এই কম্পাউন্ডটাকে KCN। তো আলটিমেটলি এই KCN এর মধ্যে আমরা দু ধরনের বন্ড দেখতে পাই। কি কি বন্ড দেখতে পাই? আয়নিক বন্ডও দেখতে পাই, কোভ্যালেন্ট বন্ডও দেখতে পাই। একটু মনে করার চেষ্টা করো, আমি দেখিয়েছিলাম KCN কে যখন ডিসোসিয়েট করি আমরা কি পাই? K+, CN-। তাহলে দেখো একটা পার্ট আমি ক্যাটায়নিক পার্ট পাচ্ছি, আমরা অবশ্যই জানি পটাশিয়াম একটা মেটাল, তাহলে একটা পার্ট আমি মেটাল পাচ্ছি যেটা ক্যাটায়ন শো করছে, আরেকটি পার্ট দেখো আমি অ্যানায়ন পাচ্ছি। তাহলে যখন ক্যাটায়ন এবং অ্যানায়ন আমরা দুটোই পেয়ে গেলাম তাহলে নো ডাউট বুঝতে পারছি তারা দুটো আয়নের কম্বিনেশনে তৈরি হচ্ছে, তবে নো ডাউট দিস উইল বি দ্য আয়নিক ক্রাইটেরিয়া। কিন্তু তোমরা যদি অ্যানায়ন পার্টটার দিকে লক্ষ্য করো, কার্বন এবং নাইট্রোজেন আছে, আলটিমেটলি সেক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো কার্বন এবং নাইট্রোজেন দুটোই কিন্তু নন মেটাল। তাহলে নন মেটালের মধ্যে যে বন্ড তৈরি হবে সেই বন্ড কিন্তু সর্বদা কি হবে? দ্যাট ইজ আ কোভ্যালেন্ট বন্ড। তাই আমি বলেছিলাম যে এই KCN এর মধ্যে আমরা আয়নিক বন্ডও লক্ষ্য করতে পারি, আমরা কোভ্যালেন্ট বন্ডও লক্ষ্য করতে পারি। এছাড়াও আমি এক্সাম্পল আরও দেখিয়েছিলাম তোমাদের, যেমন NaOH বলেছিলাম, যেমন KOH বলেছিলাম, যেমন NaCl বলেছিলাম। এগুলোর মধ্যে আমরা কিন্তু এই আয়নিক কোভ্যালেন্ট দুটো বন্ডই আমরা লক্ষ্য করতে পারি। এবং সমস্ত অর্গানিক সল্টগুলোর মধ্যেও আমরা এই ক্রাইটেরিয়া দেখতে পারি, আয়নিক বন্ড এবং কোভ্যালেন্ট বন্ডের কনসেপ্ট দেখতে পারি সমস্ত অর্গানিক সল্টগুলোর মধ্যেও। আজকে আমরা এই তিনটে বন্ড জানার পর, মানে আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড এবং কোঅর্ডিনেট বন্ড জানার পর আমরা আজকে আরেকটা ভাইটাল কোশ্চেনের ফেস করব, আরেকটা কোশ্চেনকে জানবো। পরীক্ষায় এরকমই আরেকটা কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করে যে গিভ অ্যান এক্সাম্পল where 3 types of bond is present। যেমন তোমরা এইমাত্র জানলে যে আয়নিক বন্ড এবং কোভ্যালেন্ট বন্ড দুটোই থাকতে পারে, ঠিক তেমনই তোমাকে পরীক্ষায় আরেকটি কোশ্চেন জিজ্ঞেস করে যে এমন একটা এক্সাম্পল দাও যার মধ্যে 3 ধরনের বন্ড ক্যারেক্টারই আছে। অ্যান্ড দ্যাট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। PSC WBCS পরীক্ষার প্রিলিমসে কোশ্চেনটা রেখেছে, মেন্সেও কোশ্চেনটা রেখেছে। আলটিমেটলি ওরা পরীক্ষায় জিজ্ঞেস করেছে এমন একটা এক্সাম্পল দাও যার মধ্যে তুমি আয়নিক ক্যারেক্টারও দেখতে পারবে, যার মধ্যে তুমি কোভ্যালেন্ট ক্যারেক্টারও দেখতে পারবে, যার মধ্যে তুমি কোঅর্ডিনেট ক্যারেক্টারও দেখতে পারবে। এবং এখানেও আমরা বিগত দিনের পরীক্ষাগুলোর কোশ্চেন বা আলটিমেটলি অ্যান্সারগুলোকে স্টাডি করে এইটুকু সিদ্ধান্তে আসতে পেরেছি যে এই কোশ্চেনটাও যদি পরীক্ষায় 100 বারই এসে থাকে আমরা 99 বার কিন্তু একটা কমন অপশন চোখে দেখেছি। অনেক সময় স্টুডেন্টরা অপশন মুখস্থ করে চলে গিয়েও অ্যান্সারটা করে আসতে পেরেছে, মানে এতটাই ইম্পর্টেন্ট এবং এতটাই ওরা একই রাখে কোশ্চেনটাকে। খুব ভালো করে যদি কোশ্চেনটা তোমরা দেখে রাখো বা অ্যান্সারটা জেনে রাখো তাহলে কিন্তু তোমার কেমিস্ট্রি না জানলেও শুধু ওই মুখস্থ বিদ্যার উপর দিয়ে কিন্তু তুমি অ্যান্সারটা করে আসতে পারো। তো বলে রাখি যে কোশ্চেনটা আমরা, মানে যে এই কোশ্চেনটার অ্যান্সারে আলটিমেটলি অপশনে যেটা আমরা সব থেকে বেশি পেয়েছি তার নাম হলো
অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা ওরা সব থেকে বেশি অপশানে রাখতে পছন্দ করে এবং দেয় NH4Cl। এবার ব্যাপারটা হচ্ছে কেন স্যার, কিভাবে এর মধ্যে আমরা তিনটে ক্যারেক্টারই দেখতে পাই, একটু কেমিস্ট্রিটা বোঝার চেষ্টা করি। তো দেখো স্টেপ 1 যদি আমি দেখাই, স্টেপ 1, তাহলে স্টেপ 1-এ তুমি NH4Cl কে ডিসোসিয়েট করে ফেলো। NH4Cl কে ডিসোসিয়েট করলে তুমি কি পাও এখান থেকে, NH4 প্লাস Cl মাইনাস। তাহলে নো ডাউট আগেরটার মতন আমি পজিটিভ পার্ট দেখতে পাচ্ছি, নেগেটিভ পার্ট দেখতে পাচ্ছি, মানে ক্যাটায়নিক পার্ট দেখতে পাচ্ছি, অ্যানায়নিক পার্ট দেখতে পাচ্ছি। তাহলে নো ডাউট আমি বুঝতে পারছি স্যার এটার মধ্যে আয়নিক ক্যারেক্টার আমরা পেয়ে গেলাম। আসি স্টেপ 2। স্টেপ 2-তে তুমি লক্ষ্য করো NH4 প্লাসের কথা। এই যে NH4 প্লাস এটা কি করে জেনারেট করলো স্যার, দেখো আমরা যদি অ্যামোনিয়ার এই লোন পেয়ার ইলেকট্রনটা দেখি, আমরা আগের দিন ক্লাস করতে গিয়ে অ্যামোনিয়ার লোন পেয়ার ইলেকট্রন সম্পর্কে জেনেছিলাম। সেই অ্যামোনিয়ার লোন পেয়ার ইলেকট্রন যখন হাইড্রোজেনের সঙ্গে কম্বাইন হচ্ছে তখনই গিয়ে কিন্তু আমরা এই NH4 প্লাসটা পাচ্ছি। তার মানে আমি বলতে পারি অ্যামোনিয়া তার নাইট্রোজেনের এই যে লোন পেয়ার ইলেকট্রন, সেই লোন পেয়ার ইলেকট্রনটা কি করেছে, হাইড্রোজেনকে ডোনেট করেছে। আর যখন কোনো ইলেকট্রন এইভাবে ডোনেশন হয় তখন আমরা সেই বন্ডটাকে বলি কি বন্ড, ডেটিভ বন্ড বা কোঅর্ডিনেট বন্ড। তাহলে আমি এর মধ্যে এই কোঅর্ডিনেট ক্যারেক্টারটা লুকিয়ে আছে বুঝতে পারছি। এবং স্টেপ 3 আমরা বলতে পারি দ্যাট NH3 itself is a covalent compound. Why? Because nitrogen and hydrogen both are non-metal. নাইট্রোজেন হাইড্রোজেন যখন দুজনেই নন মেটাল, কারণ নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, দুটোই তো গ্যাস, গ্যাস মানেই আলটিমেটলি অধাতু, নন মেটাল। তাহলে দুটোই যখন নন মেটাল তার মানে অবশ্যই এরা নিজেদের মধ্যে ইলেকট্রনটা শেয়ারিং এর মাধ্যমেই তৈরি হয়েছে। তাহলে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে তৈরি হয়েছে মানে দিস উইল বি দ্য কোভ্যালেন্ট ক্যারেক্টার, কোভ্যালেন্ট বন্ড। যখন সেই নাইট্রোজেন তার লোন পেয়ার ইলেকট্রন হাইড্রোজেনকে ডোনেট করছে তখন সেখান থেকে পাচ্ছি কোঅর্ডিনেট ক্যারেক্টার, কোঅর্ডিনেট বন্ড। আফটার দ্যাট সেই ক্যাটায়নিক পার্ট যখন কোনো অ্যানায়নিক পার্টের সাথে যুক্ত হচ্ছে দে ফর্ম দ্য আয়নিক ক্রিস্টাল NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড, তার একটা এক্সাম্পল। পাশাপাশি তোমরা এই এক্সাম্পলটাও মনে রেখো, NH4OH, NH4Cl দিতে ভুলে গেলে তারা অপশনে রাখতে পছন্দ করে NH4OH। এছাড়াও অনেক আছে, কপার সালফেট ইজ অ্যানাদার এক্সাম্পল ফর দিস টাইপ অফ কোশ্চেন। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে, খুব ভালো করে কিন্তু রেডি রাখতে হবে যে পরীক্ষায় হামেশাই আসে যে বোথ আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ড আছে দেখাও, তিনটেই বন্ড আছে দেখাও, এইগুলো কিন্তু পরীক্ষায় আসে। এবং দেখো এই কন্টেন্টটার মধ্যেই লুকিয়ে রয়েছে আরেকটা ছোট্ট কোশ্চেন। যদি তোমাকে আমি এখন কোশ্চেনটা দিই, গিভ অ্যান এক্সাম্পল ওয়্যার কোভ্যালেন্ট অ্যান্ড কোঅর্ডিনেট বন্ড ইজ প্রেজেন্ট, খুব ভালো করে কোশ্চেনটা শোনো, তাহলে আলটিমেটলি নিজেরাই অ্যান্সারটা করতে পারবে। গিভ অ্যান এক্সাম্পল ওয়্যার কোভ্যালেন্ট অ্যান্ড কোঅর্ডিনেট বন্ড ইজ প্রেজেন্ট। তাহলে দেখো তোমরা আমি এখানে যে এক্সাম্পলটা দিয়েছি তার মধ্যে আয়নিকও আছে, কোভ্যালেন্টও আছে, কোঅর্ডিনেটও আছে। তাহলে আমাকে এখন জানতে চেয়েছে এমন একটা এক্সাম্পল দাও যার মধ্যে কোভ্যালেন্ট আর কোঅর্ডিনেট আছে, আয়নিকটা নেই। তাহলে আমি আয়নিক পার্টটাকে বাদ দেবো, মানে স্টেপ 1টাকে বাদ দেবো। তাহলে স্টেপ 1টাকে যদি বাদ দিয়ে দিই, আয়নিক পার্টটাকে যদি বাদ দিয়ে দিই, যেটা পড়ে আছে সেটা আমার কাছে অ্যান্সার। তার মানে আমাদের কাছে যদি কোশ্চেনটা এইভাবে জিজ্ঞেস করে যে গিভ অ্যান এক্সাম্পল ওয়্যার কোভ্যালেন্ট অ্যান্ড কোঅর্ডিনেট বন্ড ইজ প্রেজেন্ট, তাহলে কিন্তু সেখানে আমরা অ্যান্সারটা করতেই পারি NH4 প্লাস। কারণ আমি একটু আগেই তোমাদের প্রিভিয়াসে দেখালাম যে যদি আমরা অ্যামোনিয়াকে নিয়ে ভাবনা চিন্তা করি তাহলে অ্যামোনিয়াটা হচ্ছে কোভ্যালেন্ট, কারণ নাইট্রোজেন হাইড্রোজেন দুটোই হচ্ছে নন মেটাল। আর সেই অ্যামোনিয়ার নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন যখন সে অন্য কাউ ডোনেট করছে, তৈরি করছে NH4 প্লাস, তখন সেটা হয়ে যাচ্ছে কি কোঅর্ডিনেট। তাহলে এই NH4 প্লাসের মধ্যে আমরা বলতেই পারি আলটিমেটলি কোভ্যালেন্ট এবং কোঅর্ডিনেট দুটো ক্যারেক্টারই লুকিয়ে রয়েছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু তোমাকে খুব ভালো করে সতর্কভাবে মাথায় রাখতে হবে, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় খুব কোশ্চেন আসে। আজকে আমরা সেশনে আসবো যেটায়, সেটা নেক্সট টপিক, দ্যাট ইজ দ্য ডিভিয়েশন অফ অক্টেট রুল। ডিভিয়েশন অফ অক্টেট রুল কথাটার অর্থ কি? দেখো ফার্স্ট পার্টে যখন আমরা ক্লাস শুরু করলাম সেদিনকে আমি ইন্ট্রোডাকশন পার্টে তোমাদের বলেছিলাম যে কেমিক্যাল বন্ডিং হওয়ার উদ্দেশ্যটা কি, কেমিক্যাল বন্ডিং কেন হয়। কেমিক্যাল বন্ডিং হওয়ার উদ্দেশ্য এটাই যে প্রত্যেকটা অ্যাটম চায় তার অক্টেট কনফিগারেশনটাকে রাখতে, অর্থাৎ লাস্ট শেলে 8টা করে ইলেকট্রনকে রাখতে। আর এই অক্টেট কনফিগারেশন করবে বলেই আলটিমেট তারা কিন্তু কেমিক্যাল বন্ডিংয়ে আসে। ঠিক, তো আমার কাছে এমন কিছু এক্সেপশন আছে যে এক্সেপশনের থ্রু দিয়ে আমি বলতে পারি যে আলটিমেটলি তারা স্টেবল, কিন্তু কোনোভাবে তারা এই অক্টেট রুলটাকে ভায়োলেট করে গেছে। আমরা সেগুলো স্টেপ ভাবে দেখাবো যে কিভাবে সেই অক্টেট ভায়োলেশনটা আসে, এবং পরীক্ষা এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আমাদের আসে।
আমরা স্টেপ 1-এ যেতেই পারি, এখনো কিছুটা সময় রয়েছে বেশ, তো আমি একটা ফার্স্ট দেখাই, দ্যাট ইজ দ্য ভায়োলেশন অফ অক্টেট রুলের। সেটা হচ্ছে গ্রেটার দ্যান 8 ইলেকট্রন। দেখো আমি স্টুডেন্টদের সুবিধার জন্য এই অক্টেট রুলের ভায়োলেশনকে দুটো ভাগ করে নিয়েছি। একটিকে আমি বলছি গ্রেটার দ্যান 8 ইলেকট্রন, একটিকে আমি বলছি লেসার দ্যান 8 ইলেকট্রন। তার মানে আমি তো বলতে পারি যে অক্টেট রুলটা কি না, প্রত্যেকটা অ্যাটম যখন এই কেমিক্যাল বন্ডিং এ অংশগ্রহণ করছে তখন তারা উদ্দেশ্য কি 8টা করে ইলেকট্রন শো করব, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। কিন্তু কোনোভাবে দেখা যাচ্ছে সেই 8টার থেকে বেশি ইলেকট্রন হয়ে গেছে। আমি একটা এক্সাম্পল নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ ধরো আমি বললাম PCl5, তোমরা সবাই এই কম্পাউন্ডটার নাম জানো, PCl5, ফসফরাস পেন্টাক্লোরাইড। তো দেখো এখানে তুমি নো ডাউট বলতে পারো ফসফরাস, ক্লোরিন এগুলো প্রত্যেকেই নন মেটাল। তাহলে নন মেটাল যখন তারা কি বন্ড শো করছে, কোভ্যালেন্ট বন্ড শো করছে। কিভাবে বন্ডটা ক্রিয়েট করছে, আলটিমেটলি ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে তৈরি করছে। তো দেখো ফসফরাস এর অ্যাটমিক নাম্বার কত, 15। কনফিগারেশন করতে শিখেছো 2, 8, 5। ক্লোরিন অ্যাটমিক নাম্বার কত, 17। কনফিগারেশন করতে শিখেছো 2, 8, 7। তাহলে দেখো এই যে ফসফরাস, সে তার 1টা 2টো 3টে 4টে 5টা ইলেকট্রনকে তার সাজিয়েছে, এবং ক্লোরিন তার সর্ববহিস্থ কক্ষে থাকা ইলেকট্রনগুলোকে নিয়ে এসে এই ফসফরাসের সাথে কি করছে, ইলেকট্রনটা শেয়ার করছে, যার ফলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, এরকম ধরনের একটা স্ট্রাকচার যেখানে Cl 1 2 3 4 5 6 7, 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 Cl 1 2 3 4 5 6 7। তাহলে দেখো ক্লোরিন আলটিমেটলি তার 7টা করে ইলেকট্রন নিয়ে এসে ফসফরাসের সাথে ইলেকট্রনটা শেয়ার করলো। এবার উদ্দেশ্য কি, কিসের স্বার্থে তারা কেমিক্যাল বন্ডিং করছে, স্টেবল হওয়ার স্বার্থে। স্টেবিলিটি বলতে কি, অক্টেট রুল মানবো, অর্থাৎ লাস্ট শেলে 8টা করে ইলেকট্রন রাখবো। দেখো ক্লোরিনের কিন্তু স্বার্থ সিদ্ধি হয়ে গেছে। ক্লোরিন, প্রত্যেকটা ক্লোরিন দেখো 7টা করে ছিল, ফসফরাসের থেকে 1টা করে ইলেকট্রন নিয়ে 8টা করে ইলেকট্রনের গল্পটাকে মিটিয়ে নিয়েছে। কিন্তু ফসফরাসের কি হাল হলো, দেখো ফসফরাসের ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে ফসফরাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 10টা ইলেকট্রন এসে হাজির হয়েছে, হওয়া উচিত ছিল কত, 8, হয়েছে কত, 10। অক্টেট রুল মেনেছে না, ভায়োলেট করে গেছে। তাহলে তোমাকে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করবে 4টে অপশন দিয়ে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ভায়োলেটস দ্য অক্টেট রুল, দিয়ে তার মধ্যে কোনো একটা অপশনে তুমি PCl5 কে চোখে দেখতে পারবে, অ্যান্সারটা করে আসতে হবে। একদম। একটা ছোট ব্রেক নিন, একদম। সঙ্গে থাকুন।